হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত আমরা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ডিসকাশন করছিলাম, অর্থাৎ ক্লাস 12 এর ফিজিক্সের মধ্যেকার কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আমরা ডিসকাশন করছিলাম এবং তার 10টা লেকচার আমরা ডিসকাশন করেছি এবং প্রত্যেকটা লেকচারই এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে। আজকের এই লেকচারটা লেকচার নম্বর 11 এবং এই লেকচারেতে আমরা পরবর্তী পোরশনটা এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ যতটা পর্যন্ত ডিসকাশন হয়েছে তার পরবর্তী অংশ নিয়ে আমরা ডিসকাশন করব। তো আজকের এই সেশনটা হলো কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরির লেকচার নম্বর 11। আবারও বলে রাখছি, যারা প্রথমবার কোয়ান্টাম তত্ত্ব পড়ছো বা পড়বে বলে শুরু করছো তারা কিন্তু প্রথম থেকেই দেখো, অর্থাৎ লেকচার নম্বর 1 থেকেই দেখো, নাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। কিন্তু যারা পড়ে নিয়েছো একবার, রিভাইজ করছো বা আরেকটু ভালোভাবে জানার জন্য পড়ছো, তারা লেকচার নম্বর 11 হোক কিংবা যতটা পর্যন্ত তোমাদের মনে হচ্ছে যে ভালোভাবে হয়ে গেছে, তারপর থেকে তোমরা প্রসিড করতে পারো। অর্থাৎ যতটা পর্যন্ত তোমাদের বোঝার কোনো প্রবলেম নেই, ততটা আর দেখার দরকার নেই। কারণ টাইম নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর থেকে ভালোভাবে লেকচারগুলোকে ফলো করতে থাকো। এর আগে 10টা লেকচারে আমরা কি করেছি তা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করব না বা আমি দেখাবোও না। কেবলমাত্র আগের মতন লেকচার 10 এ কি করেছি সেটা দেখাবো, যাতে করে লেকচার 11 এ আমরা কি করি তা তোমরা ভালোভাবে বুঝতে পারো। অর্থাৎ দুটো লেকচারের মধ্যে লিঙ্ক থাকে, যেন প্রত্যেকটা লেকচারই প্রত্যেকটা লেকচারের সাথে লিঙ্কড। সেই লিঙ্কেজটাকে মেইনটেইন করার জন্য আমরা কি করব, লেকচার 10 টাতে আমরা কি করেছিলাম সেইটা একটু দেখিয়ে নেব, যাতে করে লেকচার 11 এ আমরা কি করছি তা তোমরা ভালোভাবে বুঝতে পারো। ওকে? ওকে। তো লেকচার 10 তে আমরা মূলত গ্রাফ পোরশন গুলো নিয়ে ডিসকাশন করছিলাম এবং গ্রাফের ডিসকাশন প্রায় আমাদের শেষ হয়ে গেছিল। আমরা লেকচার 10 তে এন্ডে এইটা নিয়ে ডিসকাশন করছিলাম এবং এইটার ডিসকাশন শেষও করেছিলাম যে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো বা অ্যাম্পিয়ার ভোল্ট ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে। এবং সেখান থেকে আমরা এই নির্দিষ্ট গ্রাফটা থেকে কি পেয়েছিলাম, অর্থাৎ গ্রাফ থেকে প্রাপ্ত বিষয়গুলি আমাদের কি ছিল তা নিয়েও আমরা ডিসকাশন করেছিলাম। এবং তার মধ্যে আমরা পেয়েছিলাম যে আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়তে থাকবে নিবৃত্তি বিভবের মানও তত বাড়তে থাকবে। কেবলমাত্র মান বলছি, নিবৃত্তি বিভবের মডিউলাস ভ্যালু সাইন নিয়ে আমরা কনসার্ন নয় বা সাইন নিয়ে আমরা চিন্তিত নই। এবং তারপরে আমরা দেখেছিলাম যে আপতিত আলোর কম্পাঙ্ক যদি বাড়তে থাকে তাহলে প্রবাহ মাত্রার মানও বাড়বে, যখন একটা নির্দিষ্ট ভোল্টেজের ক্ষেত্রে আমরা সেইটা চেক করতে থাকবো। কিন্তু এই প্রবাহ মাত্রা সবসময় যে বাড়বে আলোর কম্পাঙ্ক বাড়লে এমনটা নয়। একটা নির্দিষ্ট টাইম পরে কি হবে, আলোর কম্পাঙ্ক বাড়লেও প্রবাহ মাত্রা ফিক্সড হয়ে যাবে, কারণ তখন আমরা স্যাচুরেশন কারেন্ট পাবো বা সম্পৃক্ত প্রবাহ পেতে থাকবো। এর পরবর্তী সময়ে আমরা লেকচার 10 তে দেখেছিলাম নিবৃত্তি বিভবের মানটা কোন বিষয়ের উপর নির্ভর করে এবং সেটা বলেছিলাম যে বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পোর্টেন্ট। এবারের বোর্ড এক্সামের জন্য এবং আপকামিং বোর্ড এক্সাম গুলোর জন্যও। কারণ এই যে লেকচারগুলো আমরা তৈরি করছি বা প্রোভাইড করছি, এই প্রত্যেকটি লেকচারই বর্তমান সময়ের জন্য যতটা হেল্পফুল হবে, পরবর্তী আপকামিং টাইমের জন্য ঠিক ততটাই হেল্পফুল হবে। কারণ এই সিলেবাসের মধ্যে তো তেমন কোনো চেঞ্জেস হবে না। যদি চেঞ্জেস হয়, কিছু কাটছাঁট করতে পারে, কিন্তু নতুন কোনো অ্যাডিশনের সম্ভাবনা নেই। আর সিলেবাস তো চেঞ্জই হয়নি। তাহলে আমাদের সেম সিলেবাস যদি থাকছে এবং সমস্ত কিছু জিনিসগুলোই সেম থাকবে, কারণ কোয়ান্টাম তত্ত্বের জিনিস তো আর চেঞ্জ হয়ে যাবে না। জিনিসগুলো ঠিক থাকবে। তাই কোনো পরিবর্তনই হবে না। সমস্ত লেকচারগুলো আজও যতটা হেল্পফুল, পরবর্তী সময়েও আপকামিং 5-6 ইয়ার্স ঠিক ততটাই হেল্পফুল হবে। তাই কোনো চিন্তা করার দরকার নেই। যারা বর্তমানে ক্লাস 11 এ পড়ছো, ক্লাস 12 তে এগুলো হেল্পফুল হবে। যারা বর্তমানে ক্লাস 12 তে পড়ছো, তাহলে তাদের বোর্ড এক্সামের জন্য তারা হেল্প পাবে এইগুলো থেকে এবং পরবর্তী সময়ে যারা আবারও ক্লাস 12 তে আসবে, তাদের জন্যও হেল্পফুল হবে। তো আমরা নিবৃত্তি বিভবের মানের নির্ভরশীলতা নিয়ে ডিসকাশন করছিলাম এবং সেই ডিসকাশনের মধ্যে আমরা দেখেছিলাম ফটোক্যাথোডের ধাতব প্লেটের বা ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে নিবৃত্তি বিভবের মানটা, এবং আপতিত আলোর কম্পাঙ্ক তথা তরঙ্গদৈর্ঘ্যের উপরও নির্ভর করে। কারণ কম্পাঙ্কর উপরে ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল, তাহলে তরঙ্গদৈর্ঘ্যের উপর ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। কারণ নিউ ইকুয়াল টু c/λ, নিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ, সেই অ্যাসপেক্টে বা সেই দিক দিয়ে। তো এতদূর পর্যন্ত আমরা ডিসকাশন করে নিয়েছিলাম এবং বলেছিলাম যে ফটো ইলেকট্রনের গতিশক্তি,
অর্থাৎ যেই টার্গেট প্লেট বা ফটো ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছিল, সেই ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের কি সম্পর্ক রয়েছে, ম্যাথমেটিক্যাল রিলেশন, তা নিয়ে আমরা ডিসকাশন করব এবং আজকের সেশনে আমরা এইখান থেকেই শুরু করছি। ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। ওকে? ওকে। এবার দেখো আমরা একটা এইরকম গ্রাফ পেয়েছি, এইরকম আমরা ছবি একটা দেখিয়েছিলাম, বর্তনীর ছবি। তাই আমরা পুরো সার্কিট ডায়াগ্রামটা দেখাচ্ছি না, কেবলমাত্র এইটুকু পোরশনটা, ওই যে বায়ুশূন্য নল ছিল যার মধ্যে টার্গেট প্লেট বা ফটো ক্যাথোড বা টি প্লেট ছিল এবং আরেকটা ছিল আমাদের কালেক্টর প্লেট বা সংগ্রাহক প্লেট, যেটাতে আমাদের ইলেকট্রনগুলো ছুটে আসছিল, যার ফলে বর্তনীতে আমরা প্রবাহ পাচ্ছিলাম। সেইরকম একটা আমি কেবলমাত্র পোরশনকে এঁকেছি, পুরোটা আঁকার দরকার নেই আর পুরোটা এখানে জানারও দরকার নেই। আগে তোমরা যেহেতু জেনে এসেছো তাই তোমাদের মাথায় রয়েছে জিনিসগুলো। এবার দেখো, যখন আমাদের এই একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন এই টার্গেট প্লেট বা ফটো ক্যাথোডে এসে পড়ে, ঠিক সেই নির্দিষ্ট কম্পাঙ্ক বা তার বেশি কম্পাঙ্ক হলেও চলবে, কারণ তখনই আমাদের কি হবে না, ইলেকট্রনগুলো ফটো ক্যাথোড থেকে বা টি প্লেট থেকে বেরোতে থাকবে এবং বেরিয়ে সংগ্রাহক প্লেটের দিকে যেতে থাকবে। এবার আমরা কি করছি, এই ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক স্থাপনা করার জন্য আমরা একটা কাজ করছি। কি কাজ করছি না, সংগ্রাহক প্লেটের বিভবটা, অর্থাৎ সংগ্রাহক প্লেট বলতে কালেক্টর প্লেট, অর্থাৎ এই যে প্লেটটা, 1 সেকেন্ড আমি একটু পয়েন্টারটাকে অন করে দিই। এই যে কালেক্টর প্লেট, সংগ্রাহক প্লেটের যে বিভব অর্থাৎ কালেক্টর প্লেটের বিভবটাকে আমরা কি করলাম, নিবৃত্তি বিভব বা ভি নটের সমান করে দিলাম। সংগ্রাহক প্লেটের বিভবটাকে আমরা নিবৃত্তি বিভব বা ভি নটের সমান করে দিলাম। মন দিয়ে কথাটা শোনো, এটাতে আলো এসে পড়লো, ইলেকট্রন বেরোতে থাকলো, কিন্তু আমরা একটা নির্দিষ্ট কন্ডিশনেই এই ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক স্থাপনা করব এবং সেখান থেকে একটা রিলেশন ফাইন্ড আউট করব, যেটা ম্যাথমেটিক্যাল রিলেশন হিসাবে তোমরা দেখতে পাবে। তার জন্য আমরা কি করছি না, সংগ্রাহক প্লেটের বিভব যখন নিবৃত্তি বিভবের সমান হয় বা আমরা যখন সমান করে দেব, অর্থাৎ এই সি প্লেটের বিভবকে যখন আমরা ভি নট বা নিবৃত্তি বিভব, যেটাকে আমরা ভি সাফিক্স 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ভি সাফিক্স সি দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে, বা যেটাকে আমরা ভি সাফিক্স এস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ভি সাফিক্স এস, ভি সাফিক্স সি নয়, ভি সাফিক্স এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কেন? ভি নট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি নিবৃত্তি বিভব, আগেই বলেছি, এবং ভি সাফিক্স এস দিয়েও বা ভির নিচে এস দিয়েও কেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার কারণ এস দিয়ে রিপ্রেজেন্ট করছে কাকে না, স্টপিং পোটেনশিয়াল। তার জন্য এসটা নির্দেশ করছে স্টপিং আর ভি নির্দেশ করছে পোটেনশিয়াল, তাই স্টপিং পোটেনশিয়ালকে নির্দেশ করা যায় ভি সাফিক্স এস দিয়ে, যেটাকেও আমরা নিবৃত্তি বিভব হিসাবে চিহ্নিতকরণ করতে পারি। এখানে আমরা ভি নট বলেই ধরছি, ভি নট বলেও ধরছি। পরবর্তী সময়ে আমরা কোনো জায়গায় ভি নট, আবার কোনো জায়গায় ভি সাফিক্স এস অর্থাৎ ভিএস, ভি সাফিক্স এস আমি আবারও লিখছি, কিন্তু এখানে আমরা কিন্তু ভি সাফিক্স এস কে ইন্ট্রোডিউস করাবো না। পরবর্তী সময়ে আমরা দেখাবো আমরা ভি সাফিক্স এস দিয়েও কিন্তু, অর্থাৎ ভির নিচে এস দিয়েও কিন্তু আমরা এই স্টপিং পোটেনশিয়াল, কারণ এই এসটা কি নির্দেশ করে, স্টপিং পোটেনশিয়ালের ক্যাপিটাল এস, স্টপিং পোটেনশিয়ালের ক্যাপিটাল এস, এবং ভিটা পোটেনশিয়ালকে নির্দেশ করে, তাই ভিএস দিয়েও আমরা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভবকে বোঝাতে পারি। ওকে? ওকে। এখানে আমরা ভি নট দিয়েই দিচ্ছি। পরবর্তী সময়ে আমরা যদি ভিএস লিখি তাহলে আমরা বলে নেব যে আগে আমরা বলেছিলাম ভি নট বা ভিএস যেকোনো একটা লিখলেই চলবে, তাই আমরা লিখেছি। ওকে? তাহলে আমরা কি করলাম না, কালেক্টর প্লেটকে ভি নট বিভবের সমান বিভবে রাখলাম। সেই অবস্থায় কি ঘটবে না, সেই অবস্থায় কোনো ইলেকট্রন, যেই ইলেকট্রনগুলো এই টার্গেট প্লেট বা ফটো ক্যাথোড থেকে বেরোচ্ছিল, কোনো ইলেকট্রনই সংগ্রাহক প্লেটে পৌঁছতে পারবে না, কারণ স্টপিং পোটেনশিয়ালের সংজ্ঞাটাই তাই। যেই পোটেনশিয়াল দিলে কোনো ইলেকট্রনই এই কালেক্টর প্লেটে পৌঁছতে পারবে না, অর্থাৎ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হবে না। আবারও বলছি, এই কালেক্টর প্লেটে ভি নট বিভব আমরা দিলাম বা ভি নট পোটেনশিয়াল দিলাম, যার ফলস্বরূপ কি হলো না, এই টার্গেট প্লেট থেকে নির্গত সর্বোচ্চ প্রারম্ভিক গতি সম্পন্ন বা সর্বোচ্চ কাইনেটিক এনার্জি সম্পন্ন, কারণ এখান থেকে একটা পরিমাণ এনার্জি খরচ হচ্ছে, যে লাইট পড়ছে তার একটা পরিমাণ এনার্জি খরচ হচ্ছে, ওয়ার্ক ফাংশন বা কার্যদক্ষতা বা কর্মদক্ষতা যেটাকে তোমরা বলতে পারো, ওয়ার্ক ফাংশন বা যেটাকে আমরা বলে থাকি, ওয়ার্ক ফাংশনকে আমি আগেও তোমাদের বাংলা টার্মটা আমার এখন মনে আসছে না ঠিক নির্দিষ্টভাবে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে কার্য অপেক্ষক। ওকে। কর্মদক্ষতা বা কার্যদক্ষতা নয়, কারণ তাহলে এফিসিয়েন্সি হয়ে আসে। মূলত ওয়ার্ক ফাংশন বা
কার্য অপেক্ষক যেটা ছিল বা কর্ম অপেক্ষক যাই বলতে পারো, কার্য অপেক্ষক যেটা ছিল তার একটা অ্যামাউন্ট এনার্জি যাবে আ কার্য অপেক্ষক যেটা ছিল বা ওয়ার্ক ফাংশন যেটা ছিল সেইটা নিয়ে নেবে, অর্থাৎ একটা পরিমাণ এনার্জি যেই লাইট থেকে আসছিল তার একটা পরিমাণ এনার্জি বা কিছুটা এনার্জি ওই কর্মদক্ষতা বা কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন যেটা ছিল সেই ওয়ার্ক ফাংশন নিয়ে নেবে। কারণ ওই ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠ থেকে বের করাতে হবে। আমি ভুলবশত ২-৩ বার বলেছি যে কর্মদক্ষতা বা কার্যদক্ষতা। কর্মদক্ষতা বা কার্যদক্ষতা ভাষাটা ঠিক নয় বা appropriate নয়। কারণ ওটা দিয়ে আলাদা মিনিং বোঝায়। ওটা এখানে আ ব্যবহার করা চলবে না। ভুলবশত আমার ভুল হয়ে গেছে। তাই ওটাকে মনে রেখো না। মূলত ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। আবারও বলছি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। আসলে আমি বাংলা টার্মটা অনেকদিন ধরেই বাংলা টার্মে পড়াইনি। তার জন্য ভুলবশত আমার ওইটা হয়ে যাচ্ছে ১-২ বার। কিন্তু আমি ঠিক করে নিচ্ছি। ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। ওই কার্য অপেক্ষকে একটা পরিমাণ এনার্জি চলে যাবে। বাকি যে এনার্জিটা কি করবে না ইলেকট্রনটাকে গতিশক্তি প্রোভাইড করবে বা কাইনেটিক এনার্জি প্রোভাইড করবে। তার জন্যই কি না যখন আমরা এই কালেক্টর প্লেটকে V0 বিভব দেব বা সংগ্রাহক প্লেটকে স্টপিং পোটেনশিয়াল এর ভোল্টেজটা দিয়ে দেব তখন কি ঘটবে না এইখান থেকে এই ফটো ক্যাথোড বা টি প্লেট থেকে নির্গত সমস্ত যে ইলেকট্রনগুলো রয়েছে যাদের সর্বোচ্চ গতি রয়েছে তারাও কিন্তু এই কালেক্টর প্লেটে পৌঁছাতে পারবে না বা সি প্লেটে পৌঁছাতে পারবে না। অর্থাৎ কি করছে না এই V0 বিভব দেওয়ার ফলেই ওই ইলেকট্রনগুলোর গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি থাকা সত্ত্বেও তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। কার দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে? এই সি প্লেটের V0 দেওয়ার ফলে নিশ্চিত কোনো না কোনো বিকর্ষণ বল তৈরি হচ্ছে যার ফলে এই ইলেকট্রনগুলোর হাই স্পিড তথা অর্থাৎ সর্বোচ্চ বেগ তথা সর্বোচ্চ গতিশক্তি থাকা সত্ত্বেও তারা সি প্লেটে আসতে পারছে না। ওকে? তার জন্যই আমি কি লিখেছি? তার মানে সেই অবস্থায় যখন আমরা V0 বিভব দিয়ে দিয়েছি, সেই অবস্থায় এই V0 বিভবের জন্য এই সি প্লেট থেকে বা সি প্লেটে যে পরিমাণ একটা শক্তি, বিকর্ষণ শক্তি তৈরি হয়েছে, সেই শক্তিটা কি করছে? না এই গতিশক্তির সমান হয়ে যাওয়ার জন্য এই ইলেকট্রনগুলো গতিশক্তি থাকা সত্ত্বেও কারণ এখানে যে পরিমাণ শক্তি বিকর্ষণ বল, এখানে সেই পরিমাণ বল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। কিন্তু এই পরিমাণ সেম পরিমাণ যেই পরিমাণ গতিশক্তি দিয়ে ইলেকট্রনগুলো সামনের দিকে যেতে চাইছে, ঠিক সেই পরিমাণ গতিশক্তি দিয়ে কি করছে? না তাদেরকে বাধা দান করছে। আবারও বলছি, এই টি প্লেট থেকে যে পরিমাণ গতিশক্তি নিয়ে ইলেকট্রনগুলো আসছে, ঠিক সমপরিমাণ শক্তি দিয়েই যদি বাধা দান করা হয়, তাহলে ইলেকট্রনগুলো পৌঁছাতে পারবে না। স্বাভাবিক কথা ধরো তোমাকে কেউ টানছে সামনের দিকে। তুমি যদি তাকে যতটা পরিমাণ বল দিয়ে বা শক্তি দিয়ে তোমাকে কেউ টানছে, ঠিক ততটা পরিমাণ শক্তি দিয়েই যদি তুমি তাকে টানো, তাহলে কেউ কোথা থেকেও কেউ কারোর দিকে এগিয়ে যাবে না। সবাই ফিক্সড থেকে যাবে। অর্থাৎ তুমি তার দিকে এগিয়ে যাবে না বা তুমি তার দিকে চলে যাবে না। যদি সমান শক্তি দিয়ে তাকেও টানতে থাকো। ঠিক সিমিলার ঘটনাটা এখানে ঘটছে। দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে যেরকম ঘটনাটা ঘটে, ঠিক সিমিলার ঘটনাটা ঘটছে। অর্থাৎ এ যে পরিমাণ শক্তি দিয়ে সামনের দিকে যেতে চাইছে, এ ঠিক সমান পরিমাণ শক্তি দিয়ে একে বাধা দান করছে। তার ফলে কি হবে না? এই ইলেকট্রনগুলো কালেক্টর প্লেটে এসে পৌঁছাতে পারবে না। এর জন্যই আমি লিখেছি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যেটাকে এনার্জি যেহেতু আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি এবং সর্বোচ্চ গতিশক্তি যেহেতু তাই ম্যাক্সিমাম বলে লিখেছি। ই ম্যাক্স। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এই যে ইলেকট্রনগুলোকে দেখিয়েছি, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটা সমান হয়ে যাচ্ছে কার সাথে? ঋণাত্মক বিভব, ঋণাত্মক V0 বিভব অতিক্রম করার জন্য ফটো ইলেকট্রনের শক্তি হ্রাস। এভাবেও তোমরা ভাবতে পারো যে আমি যে কথাটা বললাম ওরকম ভাবেও ভাবতে পারো বা এরকম ভাবেও ভাবতে পারো যে পরিমাণ শক্তি নিয়ে যাচ্ছিল এর একটা বিকর্ষণ বল থাকার জন্য কারণ V0 বিভব দেওয়ার ফলে ওই সমস্ত পরিমাণ শক্তি নিঃশেষিত হয়ে যাচ্ছে। তার ফলেই এই ইলেকট্রনগুলো এইখানে পৌঁছতে পারছে না। দুটো ভাবে ভাবতে পারো। সমান পরিমাণ বিকর্ষণ বল দিয়ে একে বাধা দান করছে এরকম হিসাবে ভাবতে পারো। অথবা যে পরিমাণ শক্তি নিয়ে আসছিল সমস্তটাই শক্তি বা সমস্ত শক্তিটাই খরচ হয়ে যাচ্ছে এই V0 বিভব সম্পন্ন প্লেটে পৌঁছানোর জন্য তার সমস্ত পরিমাণ শক্তিটাই খরচ হয়ে যাচ্ছে। যার ফলে সে আর কালেক্টর প্লেটে পৌঁছাতে পারছে না। তার জন্যই আমি এখানে লিখেছি ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যেটাকে আমরা Emax বলে লিখেছি। সেটা সমান হচ্ছে কার সাথে? ঋণাত্মক V0 বিভব অতিক্রম করার জন্য ফটো ইলেকট্রনের শক্তির হ্রাস। এবার ধরে নাও এই যে ইলেকট্রনগুলো আসছিল তার সর্বোচ্চ বেগ যদি না জানি আমরা সর্বোচ্চ গতিশক্তি লিখতে পারব না। তাই আমরা ধরে নিলাম যে এই যে ইলেকট্রনগুলো আসছিল তার সর্বোচ্চ বেগ হলো
তার সর্বোচ্চ বেগ হলো Vmax অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি। এর সর্বোচ্চ বেগ হলো Vmax। এর সর্বোচ্চ বেগ হলো Vmax অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি। কার? না ওই যে ইলেকট্রনগুলো ছিল যেগুলো আমাদের ফটো ক্যাথোড থেকে বেরিয়ে আসছিল, তার সর্বোচ্চ বেগ কোনো একটা ইলেকট্রনের কথাই ভাবো। এই যে ইলেকট্রনটা রয়েছে, এই যে ইলেকট্রনটা রয়েছে ওপরের, এই ইলেকট্রনটার সর্বোচ্চ বেগকে আমরা বললাম Vmax। এটা কার? ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। আমি আর এখানে লিখছি না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ইলেকট্রনের সর্বোচ্চ বেগটা কত? Vmax। তাহলে তার সর্বোচ্চ গতিশক্তি কত হবে যদি আমরা লিখি? বা অর্থাৎ এই ইকুয়েশনের সাপেক্ষে ওপরে লেখা ইকুয়েশনের সাপেক্ষে সমান সাইন দেওয়া আছে মানে ইকুয়েশন। এই ইকুয়েশনের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কি হবে? আমরা একটা ইলেকট্রনের সাপেক্ষেই কিন্তু ক্যালকুলেশনটা করব বা ওই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আনবো। তাহলে সর্বোচ্চ গতিশক্তি কি হবে? হাফ এম। এম বলতে কি? মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন। এটাকে তোমরা সাফিক্সে ই লিখতে পারো কারণ এই ই দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ইলেকট্রনের মাস। হাফ এম Vmax স্কয়ার অর্থাৎ এটাই তো আমাদের কাইনেটিক এনার্জি হয়। এটাই তো আমাদের কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি? হাফ এম ভি স্কয়ার। তার জন্য এখানে কি হয়ে যাবে? হাফ ইন্টু এখানে এম এর বদলে এম ই সাফিক্সে ই কারণ ইলেকট্রনের মাস। হাফ এম ই ইন্টু Vmax স্কয়ার কারণ ভেলোসিটি কত ছিল? Vmax। হাফ এম ই ইন্টু Vmax স্কয়ার হুইচ ইজ ইকুয়াল টু এইবার এই পোরশনটার দিকে তাকাও। ঋণাত্মক বিভব ভি নট অর্থাৎ ঋণাত্মক ভি নট বিভব অতিক্রম করার জন্য ফটো ইলেকট্রনের শক্তির হ্রাস। যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো অর্থাৎ যেটা তোমাদের ক্লাস 12 এর প্রথম পোরশনের দিকে রয়েছে, যদিও বা আমরা মডার্ন ফিজিক্সটা শুরু করেছি কারণ এইখান থেকে খুব সহজে মার্কস ক্যারি করা যায় তার জন্য আমরা পড়বো। আমরা যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের পরবর্তী সময় যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো সেই অবস্থায় আমরা দেখব কোনো একটা ঋণাত্মক বিভব অতিক্রম করার জন্য কোনো একটা চার্জের কি পরিমাণ শক্তির হ্রাস হয়। কোনো একটা ঋণাত্মক বিভব অতিক্রম করার জন্য কোনো একটা চার্জের কি পরিমাণ শক্তির হ্রাস হয় সেটা কিন্তু আমরা জানবো। এখন কেবলমাত্র মনে রাখো কি পরিমাণ শক্তির হ্রাস হয়? না ওই চার্জের মান গুণিত যে পরিমাণ পোটেনশিয়ালটা আমরা দিচ্ছিলাম তার মান। এখানে সাইন আমরা কিন্তু দেখব না। কারণ শক্তির হ্রাস হচ্ছে। তার জন্য সাইন দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা কেবলমাত্র কি দেখব? না ঋণাত্মক যে চার্জটা ছিল বা যে পরিমাণ চার্জ ছিল, কোনো একটা বিভবকে অতিক্রম করার জন্য কোনো একটা চার্জের যে পরিমাণ শক্তির হ্রাস হয় তার পরিমাণ কি হবে? না ওই চার্জের মান গুণিত পোটেনশিয়ালটার মান। অর্থাৎ এক্ষেত্রে কি পরিমাণ শক্তির হ্রাস হবে? ইলেকট্রনের চার্জ ই ইন্টু যেই পোটেনশিয়ালটা অতিক্রম করছিল সেই পোটেনশিয়ালটার মান অর্থাৎ ভি নট। তাহলে আমরা কি পেলাম? হাফ এম ই হাফ এম ই Vmax স্কয়ার হুইচ ইজ ইকুয়াল টু ই ভি নট। এভাবেই মনে রেখো। এই ই ভি নট কি করে আসে তার সমস্ত এক্সপ্লেনেশন আমরা কিন্তু সেই সময় জানবো যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো। অর্থাৎ যখন আমরা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল এই জিনিসগুলো নিয়ে যখন ডিসকাশন করব, তখন কিন্তু আমরা এই জিনিসটা বলে নেব যে কোনো একটা চার্জ কোনো একটা বিভবকে অতিক্রম করার জন্য তার কি পরিমাণ কোনো একটা চার্জের কোনো একটা বিভবকে অতিক্রম করার জন্য কি পরিমাণ শক্তির হ্রাস হয়। সেই জিনিসটাও কিন্তু আমরা তখন জেনে নিতে পারবো। কেবলমাত্র এখন মনে রেখো যে শক্তির হ্রাসের পরিমাণটা কি হবে না ওই চার্জের মান গুণিত যেই পোটেনশিয়ালটা অতিক্রম করছে তার মান। আশা করি বুঝতে পারলে। এই পরিমাণ শক্তির হ্রাস হবে। আমরা কেবলমাত্র মান নিয়েই দেখব। আমরা সাইনের মধ্যে যাব না। তোমরা ভাববে ইলেকট্রনের চার্জ নেগেটিভ ই তার জন্য মাইনাস ই দিলাম। পোটেনশিয়ালের ভি নট এর মান কারণ ঋণাত্মক পোটেনশিয়াল তার জন্য মাইনাস ভি নট এর ভ্যালু দেব। তার জন্যই বোধহয় পজিটিভ ই ভি নট আসছে যেহেতু দুটো নেগেটিভ সাইন ছিল। এরকম ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এরকম ভাববেই না। কারণটা হচ্ছে এটাই যেহেতু এটা ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সাথে সমান হবে, সেহেতু এই ভ্যালুটাকে ই ভি নট এর মানটাকে পজিটিভ হতেই হবে। ঐরকমভাবে ভাবার প্রয়োজনীয়তা নেই। আমি কেবলমাত্র বলছি কারণ ওই জিনিসগুলোকে আমরা পরবর্তী সময়ে ডিসকাশন করব যে কোনটা সাইন, কি ঘটনা, কি সমস্ত ব্যাপার সমস্ত নিয়ে ডিসকাশন করব যখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ব। এখানে কেবলমাত্র মনে রাখো, এটা মনে রাখতে বলছি কারণ ওই জিনিসগুলো আমরা এখনো কভার করিনি। যখন কভার করব তখন আমরা বলে নেব।
এখানে কেবলমাত্র তোমাদের মনে রাখতে বলছি যে চার্জের মানটা এবং যেই পোটেনশিয়ালটাকে অতিক্রম করছে তার মানটার গুণফল করলেই কিন্তু আমরা পেয়ে যাব এবং এই ভি নটকে পজিটিভ হতেই হবে। যেহেতু এখানে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সাথে আমরা ইকুয়েট করছি, গতিশক্তি সবসময়ের জন্য পজিটিভ ভ্যালু। কারণ শক্তি কোনো সময় নেগেটিভ হতে পারে না। গতিশক্তি সবসময় পজিটিভ ভ্যালু। গতিশক্তি সবসময় পজিটিভ ভ্যালু, কারণ Vmax এর স্কোয়ার করছি আমরা, অবশ্যই পজিটিভ ভ্যালু আমরা পাবো। তার জন্য আমাদের ইভি নটও পজিটিভ আসবে। কিন্তু আমরা কার সাইন নিচ্ছি, কার নিচ্ছি না, এই জিনিসগুলোর মধ্যে এখন যাওয়ার প্রয়োজনীয়তা নেই। কেবল মনে রাখবে ঋণাত্মক বিভবও ভি নট অতিক্রম করার জন্য ফটো ইলেকট্রনের শক্তির হ্রাসের পরিমাণ কি হবে? না, ইলেকট্রনের চার্জ গুণিত যেই পোটেনশিয়ালটা অতিক্রম করছে তার মান, অর্থাৎ নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়ালের মান অর্থাৎ ভি নট। এইটুকুই মনে রাখলে চলবে। তাহলে আমরা এই জিনিসটা এইখান থেকে পেলাম। এইবার এইখান থেকে আমরা কি ফাইন্ড আউট করব? এইখান থেকে ফাইন্ড আউট করব এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, হাফ এমই ভিম্যাক্স স্কয়ার, হাফ এমই ভিম্যাক্স স্কয়ার হুইচ ইজ ইকুয়াল টু ই ভি নট। এইখান থেকে আমরা কি ফাইন্ড আউট করব? না, ওই ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তির মান কত ছিল? কারণ ভি নট আমরা বাইরে থেকে দিচ্ছিলাম। ইলেকট্রনের চার্জ আমরা জানি, ইলেকট্রনের মাসের মান জানি, কিন্তু আমরা ভিম্যাক্স এর মান জানি না। এইটাকেই আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। আবারও বলছি, আমি এই লাইনটা দিয়ে নিই, তারপরে বলছি। ওকে? তাহলে আমাদের এখানে দেখো, একটু নজর করে দেখো, হাফ একটা কনস্ট্যান্ট টার্ম এমই, অর্থাৎ ইলেকট্রনের মাস আমরা জানি 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা আমরা জানি ইলেকট্রনের মাস। এই ভেলোসিটির ভ্যালু আমাদের জানা নেই। এই ইলেকট্রনের চার্জের ভ্যালুও জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ভি নট এর ভ্যালুও আমরা জানতে পারবো, কারণ আমরা বাইরে থেকে যেহেতু এটাকে দিচ্ছিলাম। তাহলে এটাও জানা, এ দুটোও জানা, এ দুটোও জানা। কোনটা জানা নেই? ভিম্যাক্স জানা নেই। তাই আমরা এই ভিম্যাক্স এর ভ্যালুটাকেই এখানে ক্যালকুলেট করব। অবশ্যই কোনো প্রবলেমে যদি ভি নট এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলে, সেখানে ভিম্যাক্স কে দিতে হবে, বা ভিম্যাক্স তোমরা অন্য কোনোভাবে ফাইন্ড আউট করতে পারবে। তার জন্যই সেখানে ভি নট ফাইন্ড আউট করতে দেবে। কিন্তু এই ইকুয়েশনের সাপেক্ষে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাচ্ছি না। এই ইকুয়েশনের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে এই ভিম্যাক্সটাই আমাদের কাছে অজানা। তার জন্য আমরা ভিম্যাক্সের ভ্যালুটাকেই ফাইন্ড আউট করব এবং একটা ইকুয়েশন তৈরি করব। যদিও একটা ইকুয়েশন আমাদের তৈরি হয়ে গেছে, এটাই একটা ইকুয়েশন, কিন্তু আমরা আরেকটু অন্য ফরম্যাটে আমরা ভিম্যাক্সের ভ্যালুটাকে ফাইন্ড আউট করে লিখছি। তাহলে এখান থেকে যদি আমরা ভিম্যাক্স ফাইন্ড আউট করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে যদি আমরা Vmax এর ভ্যালু ফাইন্ড আউট করি, তাহলে আমরা কি পাবো? Vmax which is equal to, এই স্কোয়ারটা এখন মনে মনে রেখে দাও যে স্কোয়ারটা রয়েছে। তাহলে কি হবে? এই ২ টা ডান দিকে চলে গেল, ওপরে উঠে যাবে, কারণ এটা এখানে নিচে ছিল। তাহলে কি হয়ে যাবে? 2, 1 সেকেন্ড, 2, 1 সেকেন্ড প্লিজ, 1 সেকেন্ড। 2 E V0, 2 E V0, দেখো এই ২ টা ওইদিকে গেল, তাহলে কি হলো? 2 E V0 এবং এই ME টা নিচে নামবে। ME 2 E V0 বাই ME 2 E V0 বাই ME, ME অর্থাৎ ইলেকট্রনের মাস। এটা মাস আর চার্জের গুণফল নয়। সাফিক্সে E লিখেছি, মানে কি এই টোটালটা M সাফিক্স E দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রনের মাস। ইলেকট্রনের M অর্থাৎ ইলেকট্রনের মাস। এবার দেখো, এখানে মনে মনে ভেবেছিলাম স্কোয়ারটা ছিল। এবার দেখো ওই স্কোয়ারটাকে যদি তুলে নিই, তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? Vmax এর ভ্যালু আমরা কি পেলাম? Vmax ইকুয়াল টু আন্ডার রুট 2 E V0 বাই M, আন্ডার রুট 2 E V0, 2 E V0 ডিভাইডেড বাই ME। এইটা আমরা পেলাম। এটাই কি? না, ওই যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ওই ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এবার যদি আমাদের সমস্ত জিনিসগুলোর মান জানা থাকে, অর্থাৎ যদি আমাদের ভি নট এর ভ্যালু জানা থাকে, অর্থাৎ কি পরিমাণ নিবৃত্তি বিভব আমরা প্রয়োগ করছি, এটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের যে ভেলোসিটির মানটা,
বা সর্বোচ্চ বেগের মানটা আমরা জানতে পেরে যাব এই ইকুয়েশন থেকে, এবং এই ইকুয়েশনটাই তোমাদের ডিরাইভ করলাম এতক্ষণ ধরে। এই ইকুয়েশন তোমাদের ডিরাইভ করতে বা প্রমাণ করতে কোনো সময়ের জন্যই পড়েনি আজ পর্যন্ত, আর পড়বেও না। এইখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। তাহলে আমরা কি পেলাম? Vmax equal to √2 E V naught √2 E V naught divided by me। এখান থেকে দেখো ইলেকট্রনের চার্জ আমাদের জানা, ২ কনস্ট্যান্ট টার্ম, me আমাদের জানা। তাহলে কোনটা অজানা? কোনটা অজানা? ইকুয়েশন থেকে বলছি। এই এই ইকুয়েশনের সাপেক্ষে বলো, এমনি ভাবো। এই পুরো ঘটনার সাপেক্ষে ভাবার দরকার নেই। কেবলমাত্র এই ইকুয়েশনের সাপেক্ষে ভাবো। ২ ও জানা, E ও জানা, me জানা। Vmax টা অজানা ছিল, V naught আমরা বাইরে থেকে দিচ্ছিলাম। কিন্তু যদি আমরা Vmax আর V naught এর মধ্যে রিলেশন স্থাপন করতে চাই বা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে কি ঘটবে? তাহলে এটাই ঘটবে যে আমরা এখান থেকে বলতে পারি সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের বেগ, সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের বেগ যেটা হচ্ছে Vmax is proportional to, কারণ 2 me এগুলো কনস্ট্যান্ট টার্ম, তাহলে প্রপোর্শনালিটি আমরা আনতে পারি proportional to আন্ডার রুট V naught, আন্ডার রুট V naught। এই জিনিসটা আমরা লিখতে পারি। এই জিনিসটা আমরা লিখতে পারি, এবং এই রিলেশনটাই খুবই ইম্পর্টেন্ট। এই রিলেশনটা দিয়ে কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম এসে থাকে। এই রিলেশনটাকে আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে? এইখানে যদি আমরা Vmax স্কয়ার লিখতাম, তাহলে এই রুটটা থাকতো না। তখন কি হতো? সেই সাপেক্ষে যদি আমরা ইকুয়েশনটা তৈরি করি, তাহলে কি হয়ে যাবে? না Vmax 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 স্কয়ার ইজ প্রপোর্শনাল টু অনলি V naught। উপরের ইকুয়েশনটাতে যা, এর এই নিচের ইকুয়েশনটাও সেম, কেবলমাত্র দুটো ফরম্যাটে আমরা সেটাকে লিখেছি। Vmax is proportional to √V naught যা, Vmax স্কয়ার proportional to V naught সেম, কেবলমাত্র আমরা দুটো ফরম্যাটে সাজিয়ে গুছিয়ে লিখেছি। কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় কোনটার ইউজ কখন হবে তা কিন্তু আমরা এখন থেকে বলতে পারবো না, বা কোনটার ইউজ করলে আমরা খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাব এখন থেকে বলতে পারবো না। তাই আমরা এই দুটো জিনিস করে রেখেছি। ওকে? এই এই দুটো জিনিস তোমরা একটু মনে রেখো, কারণ এইগুলো দিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। দেখো দুটো জিনিসই সেম, Vmax proportional to √V naught, Vmax proportional to √V naught এই জিনিসটা যা, এই জিনিসটাও তাই। কেবলমাত্র আমরা একটু আলাদা ফরম্যাটে লিখেছি, কারণ বিভিন্ন সময় ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য ফিজিক্সের আমাদের বিভিন্ন সহজতর রিলেশন ব্যবহার করতে হয়, যাতে করে তাড়াতাড়ি আমরা অ্যান্সার পেয়ে যাই। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ ধরে নাও তোমরা WBJEE দিতে গেছো বা নিট দিতে গেছো। তোমরা কি ডিফিকাল্ট টাইপের ইকুয়েশনকে, বা যেটাতে লেংদি ক্যালকুলেশন হবে বা যেটাতে একটু টাফ ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশন কি করবে? মোটেও করবে না। সহজ ক্যালকুলেশন যেটাতে হবে সেইভাবেই তোমরা স্টার্টিং করবে। তার জন্যই আমি একই রিলেশনকে অন্য ফরম্যাটে লিখে রাখছি, যাতে করে পরবর্তী সময়ে তোমরা হেল্প পাও। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? Vmax is proportional to √V naught, এবং Vmax এর স্কয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? Vmax এর স্কয়ার proportional to only V naught। ওকে? এই দুটো রিলেশনই খুবই ইম্পোর্টেন্ট, এবং এই ইকুয়েশনটাও খুবই ইম্পোর্টেন্ট, যেটা তোমাদের কাছে আমি এখন ডিরাইভ করলাম। তাড়াতাড়ি লিখে নাও, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। কারণ এই ইকুয়েশনের উপর বেস করেই আমরা একটা এক্সাম্পল দেখব বা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এই ইকুয়েশনটা যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, Vmax equal to √2 E V naught divided by me, যেখানে me হলো ইলেকট্রনের মাস, এই E হলো ইলেকট্রনের চার্জ, V naught হলো স্টপিং পোটেনশিয়াল বা ছেদক বিভব বা নিবৃত্তি বিভব, এবং Vmax হলো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনের উপর বেস করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিসকাশন করব। তাই তাড়াতাড়ি এগুলো লিখে নাও যদি লিখছো। আশা করি তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। আশা করি তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। আমরা ওই প্রবলেমটাতে চলে যাচ্ছি। দেখো প্রবলেমটাকে যদিও বা কোনো না কোনো একটা বই থেকেই নেওয়া হয়েছে, কারণ আমি এখন নিজে থেকে প্রবলেম ডিজাইনও করিনি, এবং
এখন করার প্রয়োজনীয়তা নেই। পরবর্তী সময়ে আমরা তা নিয়ে ডিসকাশন করব। কখন আমরা ১-২ টো প্রবলেম নিজের থেকে ডিজাইন করে দেব যাতে করে তোমরা ভালোভাবে সেই ধরনের প্রবলেমগুলোকে করতে পারো। কারণ ডিজাইনড প্রবলেম করাটা একটু টাফ হবে। কারণ ডিজাইনড প্রবলেমে বিভিন্ন তোমরা বুঝতে পারবে পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন প্রবলেম করব, যেগুলোকে আমি ডিজাইন করব বা এইরকম প্রবলেমগুলোকে আমরা করব যেগুলো তোমরা বইতে পাবে না। এইরকম ডিজাইন করা প্রবলেম অর্থাৎ নিজের থেকে প্রবলেমগুলোকে ক্রিয়েট করা অন্য ৩-৪ টে প্রবলেমের সাপেক্ষে, তখন বুঝতে পারবে সেইগুলো করা একটু টাফ। এখন আমাদের সমস্ত পোরশনটা হয়নি তো তাই এই ধরনের প্রবলেমগুলো করছি না। আমরা করব। আমাদের যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমরা করব। এখন প্র্যাকটিস প্রবলেমের সাপেক্ষে তোমরা এই জিনিসগুলোকে একটু দেখে রাখো। ওকে? ওকে। প্রবলেমটা তোমাদের নেক্সট স্লাইডে রয়েছে বা পরবর্তী পেজে রয়েছে। তোমরা এক্ষুনিই দেখতে পাবে। আশা করি তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রবলেমটা। এইখানে লেখা রয়েছে দেখো প্রবলেম। এইটা একটা বই থেকেই নেওয়া হয়েছে। তোমরা জানো কোন বই। কারণ তোমরা যে বই ফলো করছো, মূলত তোমরা বেসিক্যালি ২ টো বইই ফলো করছো। আমি মূলত ২ টো বেসিক বই আমার কাছে রয়েছে। কারণ তোমরা যেগুলো ফলো করছো তার সাপেক্ষেই আমাদের আমাকে প্রোভাইড করতে হবে। তার জন্য সে ২ টো বই রয়েছে। এছাড়াও আরো অনেক বই রয়েছে। যে জিনিসগুলো অন্য বই থেকে নেওয়া প্রয়োজনীয় রয়েছে বোঝানোর জন্য, তাহলে সেগুলো আমি অন্য জায়গা থেকে নেব। আদারওয়াইজ ওই বইগুলোই থেকেই বিভিন্ন এক্সাম্পল প্রবলেম গুলো নেব যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ওকে? প্রবলেমটা কি রয়েছে দেখো। প্রবলেমটার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে প্রবলেমটা কিন্তু ওই আগের ইকুয়েশনের উপর বেসড। কিভাবে? আপতিত আলোর ২ টি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতুপৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। আপতিত আলোর ২ টো ভিন্ন কম্পাঙ্কের জন্য ধরে নাও আমাদের কাছে এইরকমভাবে একটা ধাতব প্লেট রয়েছে। আমি এই প্রবলেমটাকে বোঝানোর জন্য এই জিনিসটুকুকে দেখাচ্ছি। ধরে নাও এইরকম একটা ধাতব প্লেট রয়েছে। আমরা কোনো ওই বায়ুনিরুদ্ধ নল-ফল আঁকছি না। আমরা কেবলমাত্র বোঝানোর জন্য এইটা দেখাচ্ছি। এইরকম আমাদের কাছে একটা ধাতব প্লেট রয়েছে, যেই ধাতব প্লেটটা ফটো সেনসিটিভ অর্থাৎ আলোক তড়িৎক্রিয়ায় সাড়া দেয় অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট এ সাড়া দেয়। অর্থাৎ বিভিন্ন নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলোকরশ্মি যদি এতে এসে পড়ে তাহলে কি হবে? না এর থেকে ইলেকট্রন নিঃসরণ হবে। এইরকম একটা ধাতব প্লেট নিয়েছি। এই ধাতব প্লেটের ওপর কি বলা রয়েছে দেখো, এই ধাতব প্লেটের ওপর প্রথমে কি করা হয়েছে? ২ টি ভিন্ন কম্পাঙ্কের আলো ফেলা হয়েছে। ধরে নাও প্রথমে আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলাচ্ছিলাম, সেই কম্পাঙ্কটা ছিল নিউ 1। নিউ 1 কম্পাঙ্কের আমরা আলো ফেলাচ্ছি। এরপরে আমরা কি করলাম? আরেকটা আলাদা কম্পাঙ্কের আলো ফেলাচ্ছি। সেই কম্পাঙ্কটা কি? প্রথমে এটা আলো ফেলাচ্ছিলাম এবং পরবর্তী সময় এটা সরিয়ে নিয়ে কি করলাম? আরেকটা আলাদা কম্পাঙ্কের আলো ফেলাচ্ছি যেটা হচ্ছে নিউ 2। এই জিনিসগুলো, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আরো বেশি ভালোভাবে বোঝা যাবে যখন তোমাদের আমি ওই বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে কি ঘটনা হয়, কি গ্রাফ হয়, তার যখন আমরা সার্কিট ডায়াগ্রামটা বুঝিয়ে আলো ফেলিয়ে দেখাচ্ছিলাম। সেই জিনিসটাই কিন্তু এখানে করা হচ্ছে। যেটাকে আমি সহজে বোঝানোর জন্য এইরকমভাবে দেখিয়েছি। আপতিত আলোর ২ টি ভিন্ন কম্পাঙ্কের জন্য প্রথমে আমরা নিউ 1 দিচ্ছিলাম, তারপরে নিউ 2 দিচ্ছিলাম। কারণ ২ টি ভিন্ন কম্পাঙ্কের আলোর কথা বলা রয়েছে। ধাতুপৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। এর ফলে কি হচ্ছে? যে নিবৃত্তি বিভবের অনুপাতটা আমরা পাচ্ছি এটা ফেলার ফলে সেইটা হচ্ছে 1:4। এবার দেখো নিবৃত্তি বিভবও অর্থাৎ পোটেনশিয়াল রিলেটেড। পোটেনশিয়ালকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে সবসময় রিপ্রেজেন্ট করি। এইরকম ভি লিখে একটু মাথাটা মুড়তে পারো বা কেবলমাত্র ক্যাপিটাল ভি লিখতে পারো। এটা দিয়ে আমরা কি নির্দেশ করি? বিভবকে নির্দেশ করি। সাধারণত আমি যে ক্লাসগুলো তোমাদের কন্ডাক্ট করিয়েছি প্রত্যেকটাতেই এটাকে আমি মেইনটেইন করেছি আর চেষ্টা করবে এটা মেইনটেইন করার। কারণ এইরকম ভাবেই বইতে যখন দেখবে এইরকম ভাবেই সাইনগুলোকে দেওয়া রয়েছে বা জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা রয়েছে। কারণ ভোল্টেজের ক্যাপিটাল ভি দিয়েই রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই নিবৃত্তি বিভবকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করব এবং ভেলোসিটিকে আমরা সাধারণত স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। কারণ বেগের অনুপাতের ফাইন্ড আউট করতে বলেছে, তার জন্য আমরা আগে থেকেই বলে রাখলাম যে বেগ, বেগকে আমরা কি দিয়ে নির্দেশ করব? ফটো ইলেকট্রনের বেগ যেটা আমরা ফাইন্ড আউট করব তাদের অনুপাত, সেটাকে আমরা কি দিয়ে নির্দেশ করব? স্মল ভি দিয়ে। এবং আগেও আমরা তা করেছি। এটা দিয়ে আমরা বেগকে নির্দেশ করব। এটা নির্দেশ করার জন্য এই জিনিসটা কিন্তু আগে থেকে লিখে রাখলাম যাতে ২ টো ভি নিয়ে তোমাদের মাথায় গন্ডগোল না হয়।
কারণ এখানে দুটো ভি ইউজ করতে হবে। তাই ধরনের ভিকে আমরা ইউজ করব। কি ধরনের? একটা ক্যাপিটাল ভি যেটা দিয়ে আমরা বিভবকে এবং স্মল ভি দিয়ে আমরা বেগকে। নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া রয়েছে। নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া রয়েছে কথাটার অর্থ ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V2 র ভ্যালু দেওয়া রয়েছে। তাই আমরা এখানে লিখছি যে এখানে 1 সেকেন্ড, এই কালিটা তোমাদের ভালোভাবে একটু নজর পড়বে না। একটু হেজি হয়ে যায়। আমি দেখেছি নিজেও। এখানে এখানে যদিও এই প্রবলেমটাকে 10 সেকেন্ড যাবে তোমাদের সলভ করতে, তবুও আমি প্রথমবারের জন্য একটু ধরে, ধরে করছি। এখানে V1 ক্যাপিটাল V1 অর্থাৎ নিউ-1 কম্পাঙ্কের জন্য যে নিবৃত্তি বিভব সেটা ক্যাপিটাল V1 এবং ক্যাপিটাল V2 এর অনুপাত কত দেওয়া রয়েছে? 1/4। এর অনুপাত দেওয়া রয়েছে 1/4। এটা কিন্তু প্রোভাইডেড রয়েছে। এবার তোমরা বলবে, কেন আপনি ওপরে V1 নিলেন? কেন আপনি নিচে V2 নিলেন? দেখো এখানে যখন প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাতে একটা সিকোয়েন্স মেইনটেইন করা হয়েছে। আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতু পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত। এই যে দুটি ভিন্ন কম্পাঙ্ক এটা কিন্তু ক্রমান্বয়ে দেওয়া রয়েছে। ক্রমান্বয়ে অর্থাৎ প্রথম তারপর দ্বিতীয়, প্রথম তারপর দ্বিতীয়। এই যে দুটি ভিন্ন কম্পাঙ্ক তোমরা দেখবে ফিজিক্সের সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রেই যখনই এইরকম ভাষা থাকবে তখনই তোমাদের কি করতে হবে? দুটি ভিন্ন কম্পাঙ্কের আলো যখন পড়েছে তখন তোমাদের ভেবেই নিতে হবে প্রথমে নিউ-1 তারপরে নিউ-2 এইরকম হিসাবে ভাবতে হবে। প্রথমে নিউ-2 তারপরে নিউ-1 এরকম ভাবলে চলবে না, তখন গন্ডগোল হয়ে যাবে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে এভাবেই ডিজাইন করা থাকে যে পরপর জিনিসগুলো ঘটছে। প্রথমে নিউ-1 তারপরে নিউ-2। তার জন্যই এটা তোমাদের মনে রাখতে হবে, এভাবেই প্রবলেমগুলোকে ডিজাইন করা থাকে। প্রথমে 1 তারপরে 2। যদি বলা থাকতো যে প্রথমে 2 তারপরে 1 তাহলে কিন্তু তোমাদের সেই মোতাবেক চলতে হতো। যদি কিছু বলা না থাকে, তোমাদের আবারও বলছি, যদি প্রবলেমে কিছু বলা না থাকে তাহলে প্রথমে 1 তারপরে 2 ধরবে। আর যদি বলা থাকে তাহলে সেভাবেই চলবে। না বলা থাকলে আমি যেরকম বললাম সেইরকম ভাবেই চলবে। এটাই নিয়ম। ওকে? ওকে। তাহলে দেখো এখানে আমাদের V1 ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V2 র ভ্যালু দেওয়া রয়েছে 1/4। এবার আমাদের কি ফাইন্ড আউট করতে হবে এখান থেকে? এটা আমাদের দেওয়া রয়েছে। এখানে কি ফাইন্ড আউট করতে হবে? ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত অর্থাৎ Vmax যেটা হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ তার অনুপাত। এবার বেগ, এই যে বেগ এটাই কিন্তু আমাদের ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগকে নির্দেশ করছে স্মল ভি। এখানে আমরা আর ম্যাক্স বলে লিখবো না, কারণ দুটো ক্ষেত্রেই তো ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, কারণ ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নিউ-1 এর জন্যও সর্বোচ্চ বেগ থাকবে, নিউ-2 এর জন্যও সর্বোচ্চ বেগ থাকবে। তাই ম্যাক্স আর লিখছি না, স্মল V1 স্মল V2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে? তাহলে এখানে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? না ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত অর্থাৎ স্মল v1 ডিভাইডেড বাই স্মল v2। দেখো এখানেও কেন আমরা উপরে v1 নিলাম তারপরে v2 নিলাম? কারণ কিচ্ছু বলা নেই, তাই আমরা পর লিখবো। প্রথমে 1 তারপরে 2। ওকে? ওকে। এইটা কত হবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এইটা ফাইন্ড আউট করলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার দেখো আমরা কিন্তু এর আগের স্লাইডে অর্থাৎ এই পেজে একটা জিনিস লিখেছিলাম। Vmax স্কয়ার ইজ প্রপোর্শনাল টু V0। এর ওপরেরটাও ইউজ করা যায়, কিন্তু তাহলে আন্ডার রুট থাকবে। ধরে নাও আমরা এইখানে এইটা ইউজ করলাম, কারণ এইটা ইউজ করলে কি ঘটনাটা ঘটবে দেখো, এইটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু V1 বাই V2 র অনুপাতটা খুব সহজেই পেয়ে যাব। আর স্কয়ার ফয়ারের টার্ম থাকবে না, কেবলমাত্র ডান দিকে রুট করলেই চলবে। কিন্তু যদি আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করি তাহলে স্কয়ার হিসাবে আগে এক ইকুয়েশনকে লিখতে হবে, তারপরে গিয়ে তার রুট করতে হবে, অর্থাৎ এক লাইন বেশি করতে হবে। আমরা তা করব না। আমরা সবসময় ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে ছোট করার চেষ্টা করব। তার জন্য আমরা এখানে কোন ইকুয়েশনটাকে ইউজ করব? ইকুয়েশন 1 অর্থাৎ এই ওপরেরটাকে ইউজ করব, যাতে করে এক লাইনেই আমাদের অ্যান্সারটা ফাইন্ড আউট হয়ে যায়। ওকে? তাহলে এখানে আমরা কি আগে থেকে আমরা কি জানি? না Vmax যেহেতু আমরা জানি Vmax ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট V0। এটা আমরা জানি। তাই আমরা এখানে লিখছি যে এটা আমরা জানি যে এই ঘটনাটা ঘটে Vmax is proportional to under root V2। আমরা জানি যে
আমরা জানি যে Vmax is proportional to under root V naught এই জিনিসটা হয়। তাহলে এর সাপেক্ষে যদি আমরা এই V1/V2 লিখতে চাই, এই Vmax কিন্তু এই V1/V2 হিসাবেই আমরা লিখতে পারি। এখানে আমরা প্রত্যেকটার ম্যাক্স বলে লিখছি না। তাহলে আমরা ম্যাক্স বলে যদি লিখতাম তাহলে কি হতো? Vmax suffix 1 divided by Vmax suffix 2 তাই আমরা ম্যাক্স লিখছি না, কেবলমাত্র ডাইরেক্টলি লিখব। এর সাপেক্ষে যদি আমরা অনুপাত হিসাবে লিখতে চাই V1/V2 তাহলে আমরা কি লিখতে পারবো? এখান থেকে সুতরাং বা বা তোমরা বাও লিখতে পারো। তাহলে কি হবে না V1 1 সেকেন্ড বা V1 বাই V2 প্রপোর্শনালিটি তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে। এবার V1 এর ক্ষেত্রেও যেই কনস্ট্যান্ট আসবে V2 র ক্ষেত্রেও ঠিক সেই কনস্ট্যান্ট আসবে। তার জন্য আমরা কি করব? না দুটো কনস্ট্যান্টকে মনে কেটে নেব। তাহলে আমরা ডাইরেক্টলি ইকুয়েশনটা লিখতে পারবো। আশা করি এই জিনিসগুলো জানো। এগুলো আগেই তোমরা কিন্তু ক্লাস 10 তে তোমরা কিন্তু এই জিনিসগুলো সহজেই জেনে এসেছো। 11 এও জেনে এসেছো। তাই আমি সেই জিনিসটা লিখছি না। কারণ দেখো V1 এর ক্ষেত্রেও একটা কনস্ট্যান্ট আনতে হবে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। কারণ প্রপোর্শনাল সাইন তুলতে গেলে। V2 র ক্ষেত্রেও কনস্ট্যান্ট আসবে। দুটো কনস্ট্যান্টই সেম। তাই অনুপাত করলে সেম দুটো কনস্ট্যান্ট কেটে যাবে। তাহলে যদি আমরা ডাইরেক্টলি লিখি কি পাবো? আন্ডার রুট ক্যাপিটাল V1 ক্যাপিটাল V1 কারণ এটা দিয়েই আমরা নিবৃত্তি বিভবকে নির্দেশ করছিলাম। ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V2 তাহলে আমরা কি পাবো? আন্ডার রুট ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল। এইটা যেই পেয়ে গেলাম ডাইরেক্টলি তোমরা অ্যান্সার লিখে নিতে পারবে। এক লাইনেই উত্তর হয়ে যাবে এই প্রবলেমটার ক্ষেত্রে। দেখো এইখানটায় আমরা লিখছি ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V2 সমান আন্ডার রুট এই অনুপাতের মান কত ছিল? এই V1/V2 র ভ্যালু কত ছিল? এই ভ্যালুটা কিন্তু আমরা একটু আগেই লিখেছি। এই V1/V2 র ভ্যালু কত ছিল? এই ভ্যালুটা আমরা একটু আগেই উপরে লিখেছি। এই ভ্যালুটা একটু আগেই উপরে লিখেছি। যার ভ্যালু কত ছিল? ক্যাপিটাল V1 ডিভাইডেড বাই ক্যাপিটাল V2 1/4 তাহলে 1/4 এখানে আমরা বসিয়ে নেব। 1/4 1 ডিভাইডেড বাই 4 এবার 1/4 এর রুট করলে আমরা কত পাবো? 1/2 1 এর রুট করলে 1 আন্ডার রুট 4 করলে 2 তাহলে আমরা কি পেলাম? সর্বোচ্চ গতিবেগের অনুপাত বা সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে? 1:2 আমি এতগুলো কথা উপরে যেগুলো লিখছিলাম না, এগুলো পরীক্ষার সময় না লিখলেও চলবে। যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, যখন বোর্ড এক্সাম দিতে যাবে তখন কিন্তু লিখতে হবে। না হলে কিন্তু ম্যাথমেটিক্স হলেও ফুল মার্কস দেবে না। কোনখান থেকে তুমি জানলে যে এইরকম আন্ডার রুট রিলেশনটা আসে বা Vmax is proportional to under root V naught এই কথাটা লিখতে হবে। তারপরে গিয়ে লিখলে তখনই ফুল মার্কস দেবে ম্যাথমেটিক্সে। আদারওয়াইজ কেবলমাত্র আমি ৩ নম্বর লাইনটা লিখে দিলাম দিয়ে ফুল মার্কসের আশা করছি তাহলে কিন্তু নাও দিতে পারে। আশা করি বুঝতে পারলে কি ঘটনাটা বললাম। কিন্তু কম্পিটিটিভ এক্সামে যদি দিতে যাও, তোমরা লাস্ট লাইনটাই করবে। লাস্ট লাইনটা না করলেও চলবে। নিবৃত্তি বিভবের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ফটো ইলেকট্রনের বেগের ক্ষেত্রে কি হয়ে যাবে না এর রুট হয়ে যাবে। কারণ আন্ডার রুট ভি নট থাকে তাহলে এই অনুপাতের যদি রুট নিয়ে নাও তাহলে ডাইরেক্টলি 1:2 পেয়ে যাবে। এটাই অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ ১০ সেকেন্ডের মধ্যে ১০ সেকেন্ডও লাগবে না। তার মধ্যেই তোমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। ওকে? এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা তোমাদের সাথে একটু ডিসকাশন করে নিলাম যাতে করে ওই যে ফর্মুলাটা ছিল বা ওই যে রিলেশনটা ছিল তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরে যাও। ওকে? কারণ ওই রিলেশনগুলো এখন মনে হচ্ছে এটা খুব সহজ রিলেশন। খুব সহজেই মনে রাখা যাবে। তোমরা ভেবে দেখো যখন তোমাদের পুরো ফিজিক্সের বইটা ক্লাস 12 দের ফিজিক্সের বইটা শেষ হয়ে যাবে তখন ভেবে দেখো কতগুলো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। তাই সেই সমস্ত ফর্মুলা মনে রাখতে গেলে মনে যদি কেউ বলে থাকে যে ফর্মুলা মনে রাখার দরকার নেই বুঝলেই চলবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো কি করে করবে? যারা এই কথাটা বলে থাকে যে ফর্মুলা সমস্ত কিছু ফিজিক্স ভালো করে বুঝতে হবে, মুখস্থ নয় ফিজিক্স বুঝতে হবে। কথাটা ভুল। বুঝতে তো হবেই। তার সাথে ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। মনে রাখার অর্থ মুখস্থ মতন মনে রাখতে হবে। এছাড়া কোনো
কোনো ব্যাপারই নেই। তুমি মনে রাখতে না পারলে, ফর্মুলা মনে রাখতে না পারলে ম্যাথমেটিক্যাল প্রবলেম করবে কিভাবে? তার জন্য ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে এবং মনে রাখতে হয় কি করে সেটা আমি বলব না, তোমরা জানো। এটা মনে রাখতে হবে। আদারওয়াইজ বারবার লিখে, লিখে মনে রাখতে হবে। আদারওয়াইজ মুখস্থের মতন মনে রাখতে হবে। আদারওয়াইজ প্রবলেম করে, করে মনে রাখতে হবে। আর আমার মনে হয় প্রবলেম করে, করে ফর্মুলা মনে রাখতে খুব ইজি হয়। কারণ যত বেশি প্রবলেম করতে থাকবে তখন দেখবে একই ফর্মুলা বারবার, বারবার, বারবার ইউজ করতে হচ্ছে। তাহলে দেখবে খুব সহজেই ফর্মুলাটা মনে থেকে যাবে। তাই ওটাকেই ইউজ করার চেষ্টা করো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম করে, করে ফর্মুলা মনে রাখবো। তাহলে দেখবে খুব সহজেই মনে থেকে যাবে। তাহলে এখানে কি হবে না V1 is to V2 which is equal to 1:2 আমাদের অ্যান্সার রেডি। V1 is to V2 which is equal to 1:2। এই সিমিলার টাইপের ম্যাথ যদি 1:9 দেওয়া থাকতো, এখানে অনুপাত ধরে নাও 1:9 দেওয়া আছে। তাহলে ডাইরেক্টলি উত্তর বলো, ডাইরেক্টলি উত্তর বলো। 1:3 উত্তর হবে। আশা করি এবার যখন এই টাইপের প্রবলেম দেখবে ডাইরেক্টলি উত্তর লিখতে পারবে। আশা করি পারবে। তাহলে আমাদের এই টাইপের প্রবলেমগুলো আমরা একটু দেখে নিলাম বা ওই ফর্মুলার সাপেক্ষে এই প্রবলেমটা একটু ডিসকাশন করে নিলাম, যাতে করে ওই ফর্মুলার ডিপেন্ডেন্সিটা কার, কার উপর ডিপেন্ড করছে, কিভাবে ডিপেন্ড করছে সেইগুলো তোমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে যায় এবং তার ইউজ তোমরা পরবর্তী সময় করতে পারো। ওকে? ওকে। আর ছোট্ট একটা জিনিস আমরা আজকের সেশনে ডিসকাশন করব। আর ছোট্ট একটা জিনিস ডিসকাশন করলেই আমাদের আজকের সেশনটা আমরা তারপর শেষ করব। সেই জিনিসটা হচ্ছে এটাই, যেটা কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাশন করে এসেছি। কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভবের লেখচিত্র। দেখো এইখানে কিন্তু তাদের মধ্যে আমরা রিলেশন পড়ে এসেছিলাম। কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভবের মান। আপতিত আলোর কম্পাঙ্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল নিবৃত্তি বিভবের মান। অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভবের মান বাড়বে। এর সাপেক্ষে একটা গ্রাফ পড়ে থাকে, সাধারণত এক্সামেতে পড়ে থাকে। তার জন্যই আমি সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করে দিচ্ছি। দেখো কোন জিনিসটা? কম্পাঙ্ক ও নিবৃত্তি বিভবের লেখচিত্র। কম্পাঙ্ক ও নিবৃত্তি বিভবের লেখচিত্র। ওই আপতিত আলোর কম্পাঙ্কের সাথে নিবৃত্তি বিভবের মানের লেখচিত্র। এইটাই হচ্ছে তোমাদের এক্সামে মাঝে, মাঝে আসে। তাই আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করে নিচ্ছি। যেহেতু আমরা জানি আপতিত আলোর কম্পাঙ্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিবৃত্তি বিভবের মান বা নিবৃত্তি বিভব। আপতিত আলোর কম্পাঙ্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিবৃত্তি বিভবের মান। সেহেতু আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে, বাড়লে, বাড়লে নিবৃত্তি বিভবের মানও বাড়বে, বাড়বে, বাড়বে। আশা করি বুঝতে পারলে। আপতিত আলোর কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভবের মান বাড়বে। যখনই দেখবে কোনো এরকম গ্রাফ দিয়েছে, নিবৃত্তি বিভব রয়েছে, মনে রাখবে ওইখানে নিবৃত্তি বিভবটাকে কোন অ্যাসপেক্টে বা কোন ভাবে বোঝানো হয়েছে? নিবৃত্তি বিভবের মান, কেবলমাত্র মান, সাইনের হিসাবে নয়। সাইনকে ভুলে যাও। সাইনকে ভুলে গিয়েই এই গ্রাফগুলোর কথা ভাবতে হবে। কারণ সাইনের সাপেক্ষে তোমরা বুঝতে পারবে না। সাইনের সাপেক্ষে গ্রাফগুলো আঁকা সম্ভব নয়। তখন বোঝাও যাবে না এবং এটাও নয় যে সাইনের সাপেক্ষেই গ্রাফগুলো আঁকা হয়, এরকমটা নয়। কেবলমাত্র মানের সাপেক্ষে। ওকে? তাহলে দেখো যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে নিবৃত্তি বিভব বাড়বে। তাহলে যদি আমরা দুটো অ্যাক্সিস ড্র করি এবং এক্স অ্যাক্সিস বরাবর আপতিত আলোর কম্পাঙ্ক বা নিউকে লিখি, এক্স অ্যাক্সিস বরাবর আপতিত আলোর কম্পাঙ্ক বা নিউকে লিখি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা নিবৃত্তি বিভব বা V0 বা VS, আমি একটু আগেই বলেছিলাম যে VS কেন লিখি? কারণ স্টপিং, এস দিয়ে স্টপিং পোটেনশিয়াল। তার জন্য V0 বা VS কে যদি লিখি তাহলে নিবৃত্তি বিভবের সাথে আপতিত আলোর কম্পাঙ্কের গ্রাফটা কিরকম হবে না? ধরে নাও যদি সোডিয়াম মেটালটা থাকে, অর্থাৎ ফটো ক্যাথোডে বা টার্গেট প্লেটে যদি সোডিয়াম মেটালটা থাকে, কারণ নিবৃত্তি বিভব কার উপরে ডিপেন্ড করে? কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে। আমরা আগেই দেখে এসেছিলাম। দেখো এইখানে দেখে এসেছিলাম। এই দেখো আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। যেহেতু আমরা কম্পাঙ্কের সাপেক্ষে গ্রাফটা আঁকছি তাহলে কম্পাঙ্কের উপর নির্ভর করছে এবং কার উপরে ডিপেন্ড করছে? ধাতব পৃষ্ঠের প্রকৃতি। তার জন্যই কোন, কোন মেটালের জন্য আমরা ওই গ্রাফগুলো আঁকছি সেটাকেও নির্দেশ করতে হবে। কারণ ধাতব পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে তাই। ওকে? ওকে। তাহলে দেখো যদি আমরা সোডিয়াম মেটালের
জন্য বা ফটো ক্যাথোড হিসাবে সোডিয়ামকে ইউজ করি তাহলে সেক্ষেত্রে গ্রাফটা আমরা এইরকম পাবো। অবশ্যই এটা একটা বলতে পারো একটা গ্রাফ যেটা সরলরৈখিক গ্রাফ। সরলরৈখিক গ্রাফ কথাটার অর্থ হলো মূলবিন্দুগামী নয় এরকম গ্রাফ যার একটা ইন্টারসেপ্ট আছে বা ছেদিতাংশ আছে। অর্থাৎ মূলবিন্দুগামী কোনো গ্রাফ নয়। এমন একটা গ্রাফ যেটার ক্ষেত্রে y ইকুয়াল টু mx মাইনাস c থাকবে। সরলরৈখিক কথাটার অর্থ আমি এটা বোঝাতে চেষ্টা করছি বা এটা বোঝানোর চেষ্টা করছি। এমন একটি গ্রাফ যার ক্ষেত্রে একটা নেগেটিভ ইন্টারসেপ্ট থাকবে অর্থাৎ ঋণাত্মক ছেদিতাংশ থাকবে। দেখো এর পেছন পাশটাকে যদি বাড়িয়ে দাও তাহলে যেখানে কাট করবে সেখানেই কিন্তু নিবৃত্তি বিভব হয়ে থাকে। সেখানেই কিন্তু নিবৃত্তি বিভব হয়ে থাকে। আমাদের নিবৃত্তি বিভবের মানের কথা নিয়ে জানার দরকার নেই বা নেগেটিভ পোরশন নিয়ে জানার দরকার নেই। দেখো এই পজিটিভ বরাবর জানলেই চলবে সেটা নিয়ে আমরা ভাববো। এখানে নেগেটিভ ইন্টারসেপ্ট কেন পাচ্ছি? ওই নেগেটিভ পয়েন্টটা যেখানে কাটবে ধরো এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এইরকম জায়গায় কাটবে, যে জায়গায় কাটবে সেটা কি হয়ে যাবে? ওই নিবৃত্তি বিভবের মানটা হয়ে যাবে। ওটা হচ্ছে ইন্টারসেপ্ট, নেগেটিভ ইন্টারসেপ্ট বা ঋণাত্মক ছেদিতাংশ। এগুলো তোমরা ক্লাস 11 এ ম্যাথমেটিক্সে পড়েছো এবং ফিজিক্সের মধ্যে ম্যাথমেটিক্সের ইউজ প্রত্যেক জায়গায় রয়েছে। ওকে? তাহলে দেখো সোডিয়াম মেটালের ক্ষেত্রে যদি গ্রাফটা দেখি তাহলে আমরা এই ধরনের গ্রাফটা পাবো এবং যেইটা আপতিত আলোর কম্পাঙ্ক অ্যাক্সিসের সাথে কাট করবে, এই জায়গায় কাট করবে এবং যেই জায়গায় দেখো নিবৃত্তি বিভবের ভ্যালু নেই, নিবৃত্তি বিভবের ভ্যালু নেই সেই পয়েন্টটা কি? না তার সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা আরম্ভ কম্পাঙ্ক। ওকে? তার জন্য আমরা কি লিখেছি? যেহেতু সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ নট বা নিউ জিরো দিয়ে লিখে থাকি। আমি অনেকদিন আগেই তোমাদের লেকচারে বলেছিলাম। তাহলে সেটাকেও আমরা নিউ নট দিয়ে লিখলাম এবং কার জন্য এই সূচনা কম্পাঙ্ক পাচ্ছি? সোডিয়াম মেটালের জন্য। এইটা। এবার দেখো যদি আমরা জিঙ্ককে ফটো ক্যাথোড হিসাবে ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখো ৩ টে আলাদা মেটালের ক্ষেত্রে ৩ টে আলাদা গ্রাফই পাবো। কিন্তু সেই ৩ টে গ্রাফকে যদি একটা গ্রাফে আমরা মার্জ বা একটা গ্রাফে কম্বাইন্ড ফর্মে আঁকি তাহলে কিন্তু এইরকম পাবো। দেখো এইটার সাথে এইটা প্যারালাল, এইটার সাথে এইটা প্যারালাল এইরকম। জিঙ্কের ক্ষেত্রে এইরকম গ্রাফটা পাবো। এই কাটিং পয়েন্টটা জিঙ্কের ক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। আবার যদি প্ল্যাটিনামের ক্ষেত্রে যদি গ্রাফটা আঁকি তাহলে কিন্তু আমরা এইরকম গ্রাফটা পাবো যার কাটিং পয়েন্টটা এটা কি হয়ে যাবে? সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কার ক্ষেত্রে? প্ল্যাটিনামের ক্ষেত্রে। এইরকম গ্রাফটা আমরা পাবো। এবং তোমাদের আমি এটাও বলেছিলাম যে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলতে কি বোঝায়? এখান থেকেও যদি আমরা তার একটু সংজ্ঞাটাকে আরেকবার বুঝে নিই তাহলে আমরা কি পাচ্ছি? যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে আলোকতড়িৎ নিঃসরণ শুরু হয় তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। এটা তোমাদের সাথে আমি অনেকদিন আগেই ডিসকাশন করেছি তবুও আরেকবার বললাম যে এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলা হয়? না যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠের ওপর আপতিত হলে আলোকতড়িৎ নিঃসরণ শুরু হয় অর্থাৎ আলোকতড়িৎ ক্রিয়া শুরু হবে বা শুরু হবে করছে এইরকম বা শুরু হচ্ছে এইরকম ঘটনাটা তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভ কম্পাঙ্কের কম কম্পাঙ্কের কোনো আলো যদি এই সোডিয়াম মেটালের ওপর যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কি সোডিয়াম মেটাল থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ হবে? মোটেও হবে না। সোডিয়াম মেটাল থেকে তখন ফটো ইলেকট্রন নিঃসরণ হবে না। প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলোতে ফটো ইলেকট্রন নির্গত হবে না বা ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে না। ওই কম্পাঙ্ক বা ওর থেকে বেশি কম্পাঙ্কের আলো পড়লে তখনই কিন্তু আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টটা ঘটবে বা তখনই আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে এবং ফটো ইলেকট্রন আমরা পাবো। এবার নিউ জিরো দিয়ে বা নিউ নট দিয়ে আমরা সূচনা কম্পাঙ্ককে নির্দেশ করি। তাহলে এই নিউ জিরোর করসপন্ডিং বা সঙ্গে সংযুক্ত যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে আমরা কি বলি? না সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তার জন্য আমরা কোন ইকুয়েশন থেকে এই জিনিসটা পাবো? যদি আমাদের সূচনা কম্পাঙ্ক থাকে তাহলে আমরা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কি করে পাবো? নিউ জিরো ইকুয়াল টু সি বাই ল্যামডা জিরো, কারণ নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটা আমরা জানি, যেখানে সিটা হলো আলোর গতিবেগ, ফ্রি স্পেসে আলোর গতিবেগ অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নিউ জিরো আমাদের জানা, তাহলে সেখান থেকে আমরা ল্যামডা জিরো ফাইন্ড আউট করে নিতে পারবো এবং এই ল্যামডা জিরোকে কি বলা হয়? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। আশা করি বুঝতে পারলে? ওকে। তো আজকের সেশনে আমরা এতদূর পর্যন্তই ডিসকাশন করব। তাহলে আজকে আমরা কি ডিসকাশন করলাম?
আজকে আমরা কি ডিসকাশন করলাম? আজকে আমরা এই ফটো ইলেকট্রনের সাথে ফটো ইলেকট্রনের গতিশক্তির সাথে নিবৃত্তি বিভবের সম্পর্কটা কি হয় তা ডিসকাশন করলাম। তারপর আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ডিসকাশন করলাম। তারপর আমরা এই গ্রাফটা ডিসকাশন করলাম। যদিও এই গ্রাফটা তোমরা আগে থেকেই জেনে ফেলেছো, যেহেতু তোমরা রিলেশন জানো তাহলে গ্রাফও জানতে পারবে। এবার তোমাদের মনে আসতে পারে যে কেন এটা মূলবিন্দুগামী হলো না? মূলবিন্দুগামী হওয়া সম্ভব নয়। যদি মূলবিন্দুগামী হয় আপতিত আলোর কম্পাঙ্ক কত? 0। আপতিত আলোর কম্পাঙ্ক 0 হলে সেই আলোর কোনো এক্সিস্টেন্স থাকবে? কোনো এক্সিস্টেন্সই থাকবে না। তাই মূলবিন্দুগামী হওয়া সম্ভবই নয়। আশা করি বুঝতে পারলে? ওকে। যে কোনো আলোরই ন্যূনতম একটা কম্পাঙ্ক থাকবে, 0 কম্পাঙ্কের আলো তো হতে পারে না। ওকে। তো এতদূর পর্যন্তই আজকের সেশনে থাকুক। নেক্সট সেশনে আমরা পরবর্তী অংশ নিয়ে ডিসকাশন করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই। হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও লেকচারটা শেয়ার করো। So that's it for today. Bye bye everyone. Take care and happy learning with ABI. Bye.